6 মাস পর আজ সামিরা হকের সাথে রোহানের এঙ্গেজমেন্ট। সামিরা ফয়সাল আহমেদের বন্ধুর একমাত্র মেয়ে। সামিরা খুব ভালো গায়িকা, পাশাপাশি ভার্সিটির একজন প্রফেসর। 4 মাস আগে পারিবারিক অনুষ্ঠানে রোহান আর সামিরার পরিচয় হয়েছিল। রোহানের ব্যক্তিত্ব সামিরার খুব ভালো লেগেছিল, তবে প্রেমে পড়েনি। সামিরার কাছে ভালোবাসা, প্রেম এসব শব্দগুলো অহেতুক মনে হয়। জীবনের প্রতি তার কোনো ঘৃণা নেই, কোনো খারাপ অভিজ্ঞতাও নেই। আসলে সে ছোটবেলা থেকে এমনই। বাবা শফিউল হক একজন ডাক্তার, আর মা রোকেয়া জাহান পুলিশ কমিশনার। দুজনই ব্যস্ত মানুষ, তাই সামিরাও সবসময় নিজেকে ব্যস্ত রাখত। সে কারোর সাথে তেমন একটা কথা বলতে পছন্দ করে না, চুপচাপই থাকে। বেশিরভাগ সময় বইয়ের মাঝে ডুবে থাকে, আর সামাজিকতা বলতে কিছুই তার মাঝে নেই। মনের দিক থেকে খারাপ নয়, কিন্তু কোথায় কি বলতে হয় তা সে জানে না। তাই যারা তাকে চেনে তারা সামিরাকে তেমন একটা পছন্দ করে না। রোহান আর সামিরা দুজনই বিয়ের ব্যাপারে উদাসীন ছিল। দুজনের মধ্যে এই 4 মাসে কোনো বন্ধুত্ব হয়নি, মতের কোনো মিলও ছিল না। রোহান এখনো সামিরার সাথে কথা বলার কোনো বিষয় খুঁজে পায় না। সামিরা নিজ থেকে রোহানের সাথে কথা বলতো, তাও খুবই যুক্তিসঙ্গত ব্যাপার নিয়ে। মাঝে মাঝে সামিরার যুক্তি তার অপছন্দ হলেও সে কোনো পাল্টা যুক্তি দেখায়নি, কারণ সামিরা হাঁটতে পছন্দ করে না। যে কোনো মূল্যেই তাকে যে কোনো তর্কে জয়ী হতে হবে। এত অমিল থাকার পরও আজ তাদের এঙ্গেজমেন্ট, কারণ সম্পর্কটি পারিবারিকভাবেই হচ্ছে। আর রোহান আশা ছেড়ে দিয়েছে যে তার জীবনে কোনো রস, ভালোবাসা, রঙিন মুহূর্ত আসতে পারে। এখন শুধু কোনো আমেজ ছাড়া জীবন পার করতে পারলেই চলবে তার। আর রোহান এখন ক্যারিয়ার নিয়েই খুব চিন্তিত। এদিকে ঈশার সামিরাকে একদমই পছন্দ হয়নি, কারণ সামিরার পাশে বসলে সে কোনো কথাই খুঁজে পায় না। ঈশা কোনো কথা বললেই সামিরা সেটা অযৌক্তিক বলে কাটিয়ে দেয়। আর সে অদ্ভুত সব বিষয় নিয়ে কথা বলে, যেগুলো শোনার ইচ্ছে না থাকলেও ঈশাকে বাধ্য হয়ে শুনতে হয়। আর ঈশা কিছু বললে সে এমন একটা ভাব দেখাবে যে তার শোনার কোনো ইচ্ছেই নেই বা শুনছেই না। ঈশার পড়াশোনা এখনো শেষ হয়নি, তাই সামিরার ধারণা ঈশা এখনো খুব কম জানে। সে মনে করে ঈশার জ্ঞান কম, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাও তার নেই। সামিরার এসব ধারণা রোহান একদমই পছন্দ করে না। দিব্যও সামিরার সাথে তেমন একটা কথা বলে না। আর দিয়া তো প্রথম থেকেই সামিরাকে অপছন্দ করে, কারণ আজ সামিরার জন্যই তার 1 মাসের পরিচয়ের পর 4 মাসের প্রেমের সম্পর্কে ভাটা পড়েছে। তার ফেক আইডির সেই প্রেমিকের সাথে ফোনে কথা বলার সময় সামিরা তাকে হাতে নাতে ধরে ফেলেছিল। এই তো 4 মাস আগের ঘটনা। 1 সপ্তাহ পর দিয়ার সেদিনের মেসেজটির উত্তর এসেছিল। দিয়া সেই 1 সপ্তাহ অনেক কষ্টে কাটিয়েছিল। তবে তাদের প্রেম হলেও দিয়া তখনও ফেক আইডির প্রেমিকের দেখা পায়নি। পরবর্তীতে ছেলেটি দিয়ার ফোন নাম্বার চেয়েছিল। দিয়াও কোনো কিছু না ভেবে নম্বর দিয়ে দেয়। এরপর থেকে দিয়ার সাথে ছেলেটির প্রতিদিন কথা হতো, কিন্তু দেখা করার কথা উঠলেই ছেলেটি দিয়াকে না করে দিত, কারণ ছেলেটি চাইতো না দিয়া এখনই তার পরিচয় জানো। একেবারে বিয়ের প্রস্তাব পাঠানোর পর দিয়ার সাথে সে দেখা করতে চায়। এরপর দিয়াও সেই অজানা প্রেমিকের মায়ায় পড়ে গেল, এমনকি তার নামটাও জানতে পারেনি। তাই সে নিজেই তার নামহীন প্রেমিকের নাম রেখেছে কবি মশাই। দিয়ার মুখে কবি মশাইয়ের নামটি শুনতে ছেলেটি খুব পছন্দ করে। এদিকে দিয়াও দিন দিন কবি মশাইয়ের কণ্ঠের স্বর, ছন্দময় কবিতা আর হাসির শব্দের প্রতি দুর্বল হয়ে পড়ে। যেহেতু এটা দিয়ার প্রথম প্রেম ছিল, তাই সে সবসময় ভয়ের মধ্যে থাকতো, কারণ দিব্য আর রোহানকে সে খুব ভয় পায়। যদি তারা জানতে পারে তখন হয়তো সে তার কবি মশাইয়ের সাথে আর কথা বলতে পারবে না। তবে সে যেমন ভয় পেয়েছিল শেষমেশ তেমনই হলো। সামিরাই তার প্রেমের রহস্য রোহান আর দিব্যের সামনে আনলো। তবে এ বিষয়ে ফয়সাল আর রাজিয়াকে এখনো জানানো হয়নি। এরপর দিব্য তাকে নতুন সিম কিনে দেয়, আর রোহান জানিয়ে দেয় যদি কোনোভাবে সে আবার ছেলেটার সাথে কথা বলার চেষ্টা করে তাহলে তারা বাবা মাকে জানিয়ে দিতে বাধ্য হবে। রোহান সেই কবি মশাইকে সাবধান করার জন্য ফোনও দিয়েছিল, যাতে দিয়াকে আর বিরক্ত না করে। কিন্তু কবি মশাইয়ের নম্বরটি আর সংযোগ দেওয়া সম্ভব হয়নি। দিয়া নিজেও বান্ধবীদের নম্বর থেকে ফোন দিয়েছিল, কিন্তু তাকে আর খুঁজে পায়নি। দিয়ার প্রেম ঘটিত কারণে দিব্য আর ঈশার মধ্যেও ঝামেলা হয়েছিল, কারণ সেদিন সামিরা বলেছিল, দিব্য ভাইয়া আপনি বুঝতে পারছেন না কিছু? দিয়া এত সাহস কোথা থেকে পেল? ঈশা তো সারাদিন দিয়ার সাথেই থাকে, আপনি আর রোহান থাকেন অফিসে, আঙ্কেল আন্টি থাকেন ডিউটিতে। দিয়ার খেয়াল রাখার দায়িত্ব তো ঈশারই ছিল, কিন্তু সে তো সারাদিন নিজের মাঝেই থাকে। রান্নাঘর আর নিজের ঘরে বসে থাকা ছাড়া যে আর কাজ আছে তা হয়তো সে জানেই না।
আমার তো মনে হয় এসব ঈশাও জানে। সেদিন দিয়া সামিরের কথা শুনেই বলেছিল, ভাইয়া ঈশা ভাবি এসব কিছুই জানে না, ভাবি তো অসুস্থ, তুমি তো জানোই। আর তুমি নিজেই বলেছো ভাবিকে বিশ্রাম নিতে, এই সময় তো বিশ্রাম নেওয়া উচিত, তাই না? যদিও দিব্য সামিরার সামনে কিছুই বলেনি, কিন্তু সেদিন বিয়ের পর প্রথম দিব্য ঈশার সাথে কঠিন গলায় কথা বলেছিল। দিব্য বলেছিল, তুমি বাসায় ছিলে তাও জানতে পারোনি, অথচ সামিরা একদিনে বুঝে ফেলেছে। তোমার মন কোথায় থাকে? যার সাথে দিয়া এতদিন কথা বলেছিল সে কেমন ছেলে তা কি আমরা জানি? ওই মুহিবের মতো ছেলে হলে দিয়ার ভবিষ্যৎ কি হবে বুঝতে পারছো? দিব্যের এইটুকু কথা ঈশা সম্পূর্ণ ভেঙে পড়ল। সারা রাত সে কেঁদেছিল, কারণ দিব্য তাদের বর্তমানে ঈশার অতীত টেনে এনেছিল। যদিও দিব্য রাগের মাথায় কথাগুলো বলেছিল, আবার 1 ঘন্টা পরে এসে ঈশার কাছে ক্ষমাও চেয়েছিল, কিন্তু লাভ হয়নি। পরদিন দিব্য অফিসে যাওয়ার পর ঈশা কাউকে কিছু না জানিয়ে বাবার বাসায় চলে গেল। দিব্য আর ঈশার জীবনে নতুন অতিথি আসতে যাচ্ছে। তখন ঈশার 4 মাস চলছিল। এই 4 মাসে দিব্য ঈশাকে আগের চেয়ে বেশি ভালোবাসা দিয়েছে, কিন্তু একটু মনোমালিন্য হয় ঈশা এভাবে বাবার বাসায় চলে যাবে দিব্য ভাবতেও পারেনি। ইফতি ফোন করে বলেছিল ঈশা বাসায় এসেছে। কথাটি শুনেই দিব্য তার অপসরীকে আনার জন্য অফিসের কাজ ফেলেই ঈশাদের বাসায় ছুটে গেল। প্রিয় মানুষগুলোকে আমরা নিজেদের খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি, তাদের একটু কড়া কথায় যেন খুব কষ্ট লাগে। যারা প্রিয় মানুষগুলো থেকে কষ্ট পেতে পেতে অভ্যস্ত তাদের জন্য হয়তো স্বাভাবিক মনে হয়, কিন্তু যারা ভালোবাসার মাঝে ডুবে থাকে তাদের জন্য একটু গরম চোখের চাহনিও মারাত্মক মনোকষ্টের জন্ম দেয়। দিব্য ঈশার বাসায় গিয়ে সেদিন তাকে নরম সুরে বলেছিল, এই অপসরে, তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমার ছোট্ট বাবুটাকে নিয়ে তুমি কিভাবে চলে এলে? বাবুটা কত কষ্ট পাবে জানো? বলবে আমার বাবা আমার মাকে কষ্ট দিয়েছে, এখন হয়তো আমাকে পচা বলছে, তুমি কি যাও? আমাদের বাবু তার বাবাকে পচা বলে? ক্ষমা চেয়েছি তো, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। তুমি যেমন শাস্তি দিতে চাও দাও, কিন্তু বাসায় চলো। সবাই কি ভাববে বলো? ছোটোখাটো ব্যাপারে এভাবে বাবার বাসায় আসে না ঈশা, এটা শুধু আমাদের মধ্যেই ছিল, তুমি এমন করলে সবাই বুঝে যাবে। ঈশা সেদিন রাতে দিব্যের সাথে আবার শ্বশুর বাড়ি ফিরে এলো। এরপর থেকে দিব্য ঈশাকে আরও বেশি ভালোবাসা দিয়েছে, যাতে ঈশা সব পুরনো কষ্ট ভুলে যায়, কারণ সে ঈশার দূরে যাওয়া সহ্য করতে পারবে না। এদিকে রোহান আর সামিরার এঙ্গেজমেন্ট খুব ধুমধাম করে হয়ে গেল। আজ হৃদির পরিবারও এসেছে। দিয়া হৃদিকে দেখে আক্ষেপের সুরে বলল, আমার জীবনটা সুখের হবে না রে। হৃদি জিজ্ঞেস করলো, কেন? ভাইয়া বিয়ে করছে নাকি বাসাকে থানা বানানোর পরিকল্পনা করছে বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে রোহন ভাইয়া লাইব্রেরি বানানোর পরিকল্পনায় আছেন। তোর এই হবু ভাবির সামনে তো আমি আর কখনোই যাব না। সে এত প্রশ্ন কোথা থেকে পায়? আমার তো মনে হয় রোহন ভাইয়াকে আর গুগল সার্চ করতে হবে না। কিছু জানতে চাইলে samira.library.জ্ঞানীগুণী.com অনুসন্ধান করলে একটা না 1000টা উত্তর বলে দেবে। শুধু লাইব্রেরি না, উনি একটা রোবটও। কি হয়েছে জানিস? কি হয়েছে? আমাকে আর রক্তিমকে রাস্তায় একসাথে হাত ধরে হাঁটতে দেখেছিল, আর সেটাও রোহন ভাইয়াকে বলে দিয়েছে। তোকে আল্লাহ বাঁচিয়েছে, ভাগ্যিস আঙ্কেল আন্টিকে চেনে না, শুধু তোকেই চিনত। রোহান ভাইয়া তো জানে আমি আর রক্তিম কোনো সাধারণ প্রেমিক প্রেমিকা নয়, আমরা তো নোবেল বিজয়ী প্রেমিক প্রেমিকা। সব প্রতিকূলতা কাটিয়েও যারা এখনো একসাথে আছি। ঘটা করে আমাদের অ্যাওয়ার্ড দিতে হবে না। তুই বল, ভালোবাসা কি কোনো দাম ধরা যায়? দাম ধরলে তো নোবেল প্রাইজকেই হার মানিয়ে দিত আমাদের ভালোবাসা, তাই না? কিন্তু তোর আইনস্টাইন ভাবে কি বলে জানিস? দিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি, বলবে প্রেম ভালোবাসা এসব শুধুই সময় নষ্ট, নিজের চেয়ে কাউকে গুরুত্ব দেওয়া উচিত নয়, শুধু ভালোবাসবে তো নিজেকে 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 নিজেকে। হ্যাঁ রে, এই কথাটাই বলেছিল, তাও আবার রক্তিমের সামনে। কত বড় সাহস আমার রক্তিমকে ভুল ভাল শেখায়। তো রোবট ভাবির মাঝে তো দেখছি কোনো আবেগ অনুভূতি নেই, তাই বলে কি আমার রাক্ষসটাকে সত্যি সত্যি রাক্ষস হওয়ার পরামর্শ দেবে? আমার রাক্ষসটা যদি এখন তার কথা শুনে আমাকে একটু কম ভালোবাসা শুরু করে, আমি তো রোবট ভাবি সব প্রোগ্রাম ডিলিট করে দেবো বলে দিচ্ছি। আসলে অসহ্য, উনি শুধু শুধু আমার ভাইয়ার জীবনটা অন্ধকার করতে এসেছেন। হ্যাঁ, রোহান ভাইয়ের মনে এমনিতে অনেক কষ্ট, আমার না খুব খারাপ লাগে তার জন্য। ওনার চোখ দেখলেই বোঝা যায় তার খুব ভালোবাসা দরকার। এমন একজন মেয়ের প্রয়োজন যাকে দেখলেই মন থেকে প্রশান্তি আসবে। জানিস দিয়া, রোহান ভাইয়াকে আমি যতটুকু জেনেছি তিনি মনের মাঝে অনেক ভালোবাসা জমিয়ে রেখেছেন, কিন্তু দেওয়ার মতো কেউ নেই। সামিরা আপুর সাথে তো কখনোই ভালো থাকবেন না,
কেউ কি একবারও তার ভেতরটা দেখতে পায়নি? ভাইয়া কি কাউকে ভালোবাসে? এখনো বুঝিসনি? তার সাথে বিয়ে ঠিক হওয়ার পর যেদিন প্রথম দেখা করেছিলাম, আমি সেদিনই তার কথাই বুঝতে পেরেছিলাম। তিনি তো আমার চেয়ে বেশি কষ্টে আছেন। আমার ভালোবাসার মানুষ তো আমাকে ভালোবাসে, কিন্তু রোহান ভাইয়ের ভালোবাসার মানুষটা হয়তো জানেও না তিনি কত ভালোবাসা জমিয়ে রেখেছেন তার জন্য। হয়তো মেয়েটা অন্যের হয়ে গেছে। দিব্য ভাইয়া কি মেয়েটাকে চিনবে? হয়তো চিনবে। দিব্য আর রোহান ভাইয়া তো কত ক্লোজ, চিনতেও পারে। কিন্তু মেয়েটার উপর এখন তো অন্যের অধিকার। এখন আর এসব কথা তুলে লাভ নেই, শুধু শুধু অন্যের সুখে বাধা আসবে। এখন শুধু একটাই চাওয়া, এই রোবট আপুটার মাঝে কিছু আবেগ অনুভূতির প্রোগ্রাম যাতে আল্লাহ ইচ্ছাই সেট হয়ে যায়। তাদের বিবাহিত জীবন যাতে সুখের হয়, আমিন। দিয়া বলল, আমিন। আর আমার জীবন থেকে যদি এই ভাবির প্যারা বিদায় হয়, আমিন। হৃদি মুখ বাঁকা করে দিয়ার দিকে তাকালো। দিয়া বলল, তুই কি চাস শুনি আমার জীবন তেজপাতা করে দিক? কেন চাইবো? তাহলে আমিন বলিসনি কেন? আচ্ছা, আমিন। হে আল্লাহ, তুমি দিয়ার সব ইচ্ছা পূরণ করে দাও, আর আমার বান্ধবীকে অপেক্ষায় রেখো না। খুব ভালো একটা বর নিয়ে এসো তাড়াতাড়ি। দিয়া খুশি হয়ে বলল, আমিন। ইনশাল্লাহ তোর দোয়া কবুল হবে, আমারও বিয়ে হবে। আমি তো আমার কবি মশাইয়ের অপেক্ষায় আছি। সে আমাকে কথা দিয়েছে, সেই আমাকে বিয়ে করবে। দিয়ার চোখের মাঝে তার ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষায় থাকার উচ্ছ্বাস ফুটে উঠেছে। আর একজোড়া চোখ মনোযোগ দিয়ে তার উচ্ছ্বাসিত প্রেমিকাকে দেখছে। তার ঠোঁটের কোণে মুচকি হাসি আর মনের মাঝে গভীর ভালোবাসা জমানো আছে, কারণ সে শুনতে পেয়েছে অপেক্ষায় থাকা একটি মেয়ের ইচ্ছা, প্রিয় মানুষকে পাওয়ার তীব্র বাসনা।